আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা জাভা অ্যাপ্লিকেশন কিভাবে অরেকল, মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল এর মতো একদম আলাদা আলাদা ধরনের ডেটাবেসের সাথে কথা বলতে পারে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই জাদুটাই দেখব। চলুন শুরু করা যাক। ভাবুন তো একবার, অরাকলের কথা বলার ধরন একরকম, আবার মাইএসকিউএল বা পোস্টগ্রেসের নিয়মকানুন সম্পূর্ণ ভিন্ন। তাহলে কি একজন জাভা ডেভেলপারকে এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কোড লিখতে হয়? না, মোটেও না। তাহলে প্রশ্ন হলো, একটা মাত্র কোড কিভাবে এদের সবার সাথে কাজ করে? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। আর এই বিশাল সমস্যার সমাধানটা কিন্তু খুবই সহজ, আর তার নাম হল জেডিবিসি। সহজ কথায়, জেডিবিসি হল সেই ম্যাজিক্যাল অনুবাদক যেটা জাভার সাধারণ নির্দেশগুলোকে যে কোনো ডেটাবেসের বোঝার মতো ভাষায় বদলে দেয়। এটা আসলে একটা সেতুর মতো কাজ করে, যা দুটো ভিন্ন প্রযুক্তি বিশ্বকে এক করে দেয়। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখব। আমরা শুরু করব এই অনুবাদক কিভাবে কাজ করে সেটা দিয়ে, তারপর দেখব কিভাবে কানেকশন তৈরি হয়, ডেটাবেসের সাথে কথা বলা হয়, ফলাফল বোঝা যায়, এবং সবশেষে যেটা সবচেয়ে জরুরি, কিভাবে ডেটার অখণ্ডতা বা ইন্টিগ্রিটি রক্ষা করা হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে, সংযোগ স্থাপন। যে কোনো যোগাযোগের আগে তো একটা কানেকশন দরকার, তাই না? কিন্তু এই সংযোগটা ঘটায় কে? এর পেছনের আসল কারিগর হল জেডিবিসি ড্রাইভার আর এর আর্কিটেকচার। এই যে ইউনিভার্সাল ট্রান্সলেটর, এর পেছনের আসল জাদুটা হল জেডিবিসি ড্রাইভার। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি একজন পর্যটক, আর প্রতিটি দেশের জন্য আপনার একজন আলাদা দোভাষী বা ইন্টারপ্রেটার প্রয়োজন। জেডিবিসি ড্রাইভারগুলোই হল সেই দোভাষী, প্রত্যেকটা নির্দিষ্ট ডাটাবেসের জন্য একজন করে। এই ড্রাইভারগুলোরও আবার কয়েকটা প্রকার ভেদ আছে। যদিও আমরা এখানে 4টা প্রধান ধরন দেখছি, সত্যি বলতে কি আজকাল প্রায় সবখানেই টাইপ 4 মানে থিন ড্রাইভারই ব্যবহার করা হয়, কারণ এটা পুরোপুরি জাভাতে লেখা আর কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ডাটাবেসের সাথে কথা বলতে পারে, যা একে অনেক বেশি কার্যকর করে তোলে। পুরো কানেকশন প্রসেসটা কিন্তু মাত্র 3টা সহজ ধাপে হয়ে যায়। প্রথমে আমরা সিস্টেমকে বলি কোন অনুবাদক বা ড্রাইভারটা ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সেই ড্রাইভারকে কাজে লাগিয়ে ডাটাবেসের সাথে একটা যোগাযোগ বা কানেকশন তৈরি করি। আর সবশেষে সেই কানেকশনের মাধ্যমে ডেটা পাঠানোর জন্য একটা স্টেটমেন্ট প্রস্তুত করি। তো কানেকশন তো হয়ে গেল, এখন আসল কাজ, তাই না? মানে ডেটাবেসের সাথে কথা বলা, ডেটা আদান প্রদান করা। চলুন দেখি সেটা কিভাবে করা হয়। সাধারণত আমরা যে এসকিউএল কমান্ডগুলো ব্যবহার করি, যেমন ডেটা খোঁজা, নতুন ডেটা ঢোকানো, কিছু বদলানো বা মুছে ফেলা, এই সবই জেডিবিসি দিয়ে খুব সহজেই করা যায়। এখন এই কমান্ডগুলো পাঠানোর জন্য আমাদের হাতে দুটো প্রধান অস্ত্র আছে, স্টেটমেন্ট আর প্রি স্টেটমেন্ট। নামটা প্রায় একই রকম শোনালেও এদের মধ্যে পার্থক্য কিন্তু বিশাল, আর এই পার্থক্যটা না বুঝলে কিন্তু চলবে না। এখানে দেখুন, স্টেটমেন্ট প্রত্যেকবার নতুন করে কম্পাইল হয়, তাই এটা স্লো, আর প্রি স্টেটমেন্ট একবার কম্পাইল হয়ে যায়, তাই অনেক ফাস্ট। কিন্তু পারফরম্যান্সের চেয়েও বড় ব্যাপার হলো সিকিউরিটি। স্টেটমেন্ট ব্যবহার করলে এসকিউএল ইনজেকশনের মতো অ্যাটাকের ঝুঁকি থাকে, কিন্তু প্রি স্টেটমেন্টের থেকে সুরক্ষা দেয়। এক কথায় বলতে গেলে প্রিপ্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করাটা শুধু একটা ভালো প্র্যাকটিস না, এটা একদম আবশ্যক। বিশেষ করে এসকিউএল ইনজেকশনের মতো মারাত্মক অ্যাটাক থেকে বাঁচতে হলে প্রিপ্রিপেয়ার্ড স্টেটমেন্ট ছাড়া কোনো গতি নেই। তাই প্রফেশনাল জগতে এটাই স্ট্যান্ডার্ড। বেশ, আমরা তো ডাটাবেসকে প্রশ্ন করলাম। এখন ডাটাবেস যে উত্তরটা পাঠাবে, আমাদের জাভা অ্যাপ্লিকেশন সেটা বুঝবে কিভাবে? এখানেই আসে রেজাল্ট সেটের ভূমিকা। যখনই আমরা কোনো সিলেক্ট কোয়েরি চালাই, জেডিবিসি আমাদের একটা রেজাল্ট সেট অবজেক্ট ফেরত দেয়। এটাকে একটা অস্থায়ী টেবিলের মতো ভাবতে পারেন, যেখানে আমাদের চাওয়া সব ডেটা সারি আর কলামে সুন্দর করে সাজানো আছে, আর আমরা একটা কার্সার দিয়ে এক সারি থেকে আরেক সারিতে গিয়ে ডেটাগুলো দেখতে পারি। এই যে দেখুন, একদম সহজ একটা উদাহরণ। এখানে একটা ইউজার টেবিল থেকে ডেটা চাওয়া হয়েছে, আর রেজাল্ট সেট ঠিক এভাবেই টেবিলের মতো করে ডেটাগুলো সাজিয়ে দিয়েছে। প্রতিটি সারি একজন ইউজারকে, আর প্রতিটি কলাম তার এক একটা তথ্য দেখাচ্ছে। শুধু ডেটাই না, রেড সেট আমাদের আরও কিছু তথ্য দেয়, যেটাকে আমরা বলি মেটা ডেটা, মানে ডেটার ব্যাপারে ডেটা। যেমন কলামগুলোর নাম কি, কোন কলামে কি ধরনের ডেটা আছে, মানে সেটা কি নাম্বার নাকি টেক্সট, এই সব কিছু আমরা রেসেট থেকে জানতে পারি। এতক্ষণ আমরা বেসিক বিষয়গুলো দেখলাম। এখন চলুন একটু গভীরে যাই, এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যা ডেটার সুরক্ষা আর পারফরম্যান্সের জন্য খুবই জরুরি। ধরুন একটা খুব সাধারণ কিন্তু ক্রিটিক্যাল সিনারিও, ব্যাংক ট্রান্সফার। এক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলো, কিন্তু অন্য অ্যাকাউন্টে জমা হওয়ার আগেই কোনো কারণে সিস্টেমটা ফেল করল। তাহলে কি হবে? টাকাটা তো হাওয়া হয়ে যাবে, তাই না? এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানোর জন্যই আছে ট্রানজ্যাকশন।
এর মূল নীতিটা হলো হয় সব হবে নয়তো কিছুই হবে না। মানে একটা ট্রানজ্যাকশনের অধীনে যতগুলো কাজ আছে সবগুলো যদি ঠিকঠাক মতো শেষ হয় তাহলেই কেবল কমিট হবে, মানে পরিবর্তনটা সেভ হবে। আর যদি একটা কাজেও গড়বড় হয় তাহলে সাথে সাথে রোল ব্যাক করে পুরোটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আর ধরুন অনেক বড় একটা ট্রানজ্যাকশনের মাঝে যদি ছোট ছোট ভাগে কাজটা সেভ করে রাখতে হয়, সেটার জন্য ব্যবস্থা আছে যাকে বলে সেভ পয়েন্ট। এটা আমাদের আরও বেশি কন্ট্রোল দেয় যাতে আমরা দরকার মতো কোনো একটা অংশ পর্যন্ত রোল ব্যাক করতে পারি। আর যখন অনেক অনেক ডেটা একসাথে ডাটাবেসে ঢুকাতে হয়, ধরুন হাজার হাজার রেকর্ড, তখন একটা একটা করে না পাঠিয়ে আমরা ব্যাচ প্রসেসিং ব্যবহার করি। এটা অনেকটা একসাথে এক ট্রাক মাল পাঠানোর মতো। অনেকগুলো এসকিউএল কমেন্টকে একসাথে গ্রুপ করে পাঠিয়ে দেওয়া হয়, যা পারফরম্যান্স বহুগুণে বাড়িয়ে দেয়। তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, চলুন পুরো বিষয়টাকে এক নজরে আবার দেখে নিই, যেন সব কিছু মাথায় গেঁথে যায়। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. জেডিবিসি হল জাভা আর ডেটাবেসের মাঝখানের সেই সার্বজনীন অনুবাদক। ২. পারফরম্যান্স আর সিকিউরিটির জন্য প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করাটা মাস্ট। ৩. কোয়েরির রেজাল্ট আসে রেজাল্ট সেট হিসাবে। আর সবশেষে ডেটার সুরক্ষা নিশ্চিত করে ট্রানজ্যাকশন, মানে কমিট আর রোলব্যাক। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজকাল তো হাই লেভেল ফ্রেমওয়ার্কগুলো যেমন স্প্রিং বা হাইবারনেট, এই জেডিবিসির সব জটিলতা আমাদের থেকে লুকিয়ে রাখে। এটা আমাদের কাজ সহজ করে দেয় ঠিকই, কিন্তু এর ভেতরের মূল মেকানিজমটা যদি আমরা নাই বুঝি, তাহলে এর ঝুঁকিটা কোথায়? যখন সত্যিই কোনো বড় পারফরম্যান্সের সমস্যা বা কোনো জটিল বাগ ঠিক করতে হবে, তখন এই জ্ঞানটা না থাকলে কতটা পিছিয়ে পড়তে হবে? একটু ভেবে দেখার মতো প্রশ্ন, তাই না?